দর্শক ওয়েলকাম টু স্পোর্টস স্পেশাল খেলাধুলা নিয়ে নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে আমি চলে এসেছি পিঙ্কি সানোয়ার। দর্শক আপনারা জানেন যে আসলে ফুটবল কিন্তু মাঠে ফিরছে ইলেকশন শেষ হলে এবং 19শে ডিসেম্বরে কিন্তু ফেডারেশন কাপের মাধ্যমে ফুটবল আবারও মাঠে ফিরছে। সেই বিষয়ে আলোচনা করব এবং সেই বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে কিন্তু স্টুডিওতে একজন গেস্ট উপস্থিত আছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছে আশরাফুল রানা, জাতীয় দলের খেলোয়াড়। এবং শুধু রানা ভাই নন, আমার সঙ্গে কিন্তু স্টুডিওতে আরেকজন যুক্ত থাকবেন সরাসরি, সে হচ্ছে আব্দুস সালাম মুর্শিদি। আমি কি মুর্শিদি ভাইকে রানা ভাই ওয়েলকাম টু শো, কেমন আছেন? জি ভালো। এই করোনার মধ্যে আসলে কিন্তু এই মানে এতটা সময় পরে আপনারা একটা গুড নিউজ পাচ্ছেন, আসলে ফুটবল কিন্তু আবার মাঠে ফিরছে। ফেডারেশন কাপের মাধ্যমে 19 ডিসেম্বরে কিন্তু মাঠে ফিরছে। এই বিষয়ে আপনার আসলে মতামত বা ভাবনা জানতে চাবো। না আসলে দেখেন, লম্বা বিরতির পরে ফুটবলটা মাঠে গড়াচ্ছে, এটা অবশ্যই আমাদের ফুটবল প্লেয়ারদের জন্য আসলে খুশির খবর। কারণ আপনারা জানেন যে আসলে আমরা যে ফুটবলাররা অনেক চ্যালেঞ্জিং টাইমটা আসলে পার করছি। লাস্ট 7 মাস ধরে আমরা কিন্তু টোটালি খেলার বাইরে, যে জায়গাতে আছে আসলে সেখান থেকে আসলে ট্রাই করছি যে নিজের ফিটনেসটা ধরে রাখার জন্য, কিন্তু যেটা আসলে কখনোই আসলে আপ টু দ্য মার্ক হইতে পারে না। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ আমি যখন মাঠে আসলে ট্রেনিং শুরু করছি কিছুদিন আগে থেকে, তো আমার কাছে অনেকটা কঠিন লাগছে আগের থেকে। তো সেটাই আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সামনে যে সময়টা আসবে, লাইক আমাদের যে সামনে ফেডারেশন কাপ দিয়ে আসলে আমাদের যে নতুন মৌসুম শুরু হচ্ছে, যেটা আমাদের প্লেয়ারদের অনেক আগের থেকে আসলে প্রত্যাশা ছিল যে লিগটা যেন খুব দ্রুত শুরু করতে পারি বা আমাদের সিজনটা যেন শুরু করতে পারি। তো আলহামদুলিল্লাহ সেটা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এটা অবশ্যই আমাদের প্লেয়ারদের জন্য অনেক ভালো খবর। 15 মার্চ কিন্তু আপনারা লিগের আসলে শেষ ম্যাচটি হয়েছে এবং দীর্ঘ 214 দিন আমরা যদি হিসাব করি, 214 দিন পরে মাঠে ফিরছে ফুটবল। সেই ক্ষেত্রে রানা ভাই আসলে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টা আপনাদের প্লেয়ারদের জন্য কি হতে যাচ্ছে? আসলে দেখেন যে আমরা যেখান থেকে আসলে শেষ করেছি ফুটবলটা, সেই জায়গাটা আসলে ফিরে পেতে আমাকে মনে হয় অনেক সময় লাগবে আমাদের। কারণ আমরা ফিটনেস লেভেলের পাশাপাশি আমাদের কিন্তু কনফিডেন্ট লেভেলটা আসলে নষ্ট হয়ে গেছে। যে আমরা যে পজিটিভ ওয়েতে ছিলাম, লাইক আপনি যদি ধরেন আমাদের প্রিমিয়ারের যে খেলাগুলো চলছিল, তো ওইখানে কিন্তু আসলে কম্পিটিটিভ লিগ হচ্ছিল। এটা দেখেন আপনার 6-7টা টিমের ভিতরে কিন্তু ভালো ফাইট হচ্ছিল। তো একটা বিষয়। আর তাছাড়া ন্যাশনাল টিমের যে আমাদের যে খেলাগুলো ছিল সেইগুলোতে কিন্তু ভালো করে আসছিলাম। তো সেই জায়গাটাতে অনেক বড় একটা গ্যাপ তৈরি হয়েছে। তো সেই জায়গাটা আমার বিশ্বাস যে সেই জায়গাটা আসলে ফিরতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক সময়ের ব্যাপার। আমরা কিছুদিন আগে দেখলাম এই যে 15 অক্টোবর একটি মিটিং হয়ে গেল ফুটবল ফেডারেশনের, সেখানে কিন্তু আপনাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল ফুটবল ফেডারেশনের কাছে। সেই বিষয়ে যদি একটু জানতে চাই, আপনাদের 35% আসলে পারিশ্রমিক দেওয়ার আশ্বাস দিয়েছে, যেটা 40% আগে কথা হয়েছিল, সেখান থেকে 35% এসেছে। এবং এই বিষয়টি নিয়ে আসলে আপনারা কিভাবে দেখছেন? না আসলে দেখেন, এইখানে আমরা বরাবরই প্লেয়াররা কিন্তু বলে আসছি যে যেহেতু এটা করোনার জন্য আসলে এই সমস্ত প্রবলেমগুলো হয়েছে, তো এইখানে আমাদের প্লেয়ারদের এবং অফিসিয়াল সবাইরে আসলে স্যাক্রিফাইস করতে হবে। কারণ আমরা যদি উভয়ের স্যাক্রিফাইস করি তাহলে কিন্তু আসলে খেলাটা দ্রুত মাঠে গড়ানো সম্ভব। কিন্তু আমাদের প্লেয়ারদের একটা চাওয়াই ছিল, সেটা আমাদের যদি সর্বোচ্চ ছাড়টুকু দিতে হয় সেই ছাড়টুকু আমরা দিব, কিন্তু তার বিনিময়ে আমরা আসলে খেলাটা দ্রুত মাঠে চাই। তো সেই চিন্তা থেকেই কিন্তু আমরা ফেডারেশনের প্রেসিডেন্ট সাহেবের সাথে কিন্তু আমরা নির্বাচনের আগে 4টা মিটিংয়ের মতো করেছি এবং লিগ কমিটির সাথে আমাদের মিটিং হয়েছে। তো ওইখানে আমাদের খুব বেশি দাবি দেওয়া ছিল না। আমাদের শুধু যে আমরা যে লাস্ট সিজনটা শেষ করেছিলাম সেইটা টাকা পয়সাটা আসলে কোন প্রক্রিয়ায় তারা দিবে, কোন প্রক্রিয়া দিবে, এবং সামনের যে মৌসুমটা আসতেছে সেই দলবদলটা আসলে কোন প্রক্রিয়াতে করব সেইগুলো। না একটু স্পেসিফিক ভাবে যদি আমাদের দর্শকদের বলেন আসলে সেখানে কি ধরনের কথা হয়েছে এবং কি ডিসিশন হয়েছে এবং আপনাদের রিঅ্যাকশনটা আসলে কি ছিল? না আসলে দেখেন, লাস্ট যে মিটিংটা আসলে ক্লাব অফিসিয়ালদের সাথে লিগ কমিটির যে ডিসিশনটা হয়েছে, সেখানে আসলে আমাদের ওইখানে তারা বলেছে যে আমাদের পরবর্তী সিজনের মানে 19-20 মৌসুমের যে কন্ট্রাক্টটা ছিল, জাস্ট সেই কন্ট্রাক্টরই 2020-21 মৌসুমে 35% দিবে। বাট এতে আসলে এটা আমাদের জন্য আসলে প্রত্যাশিত ছিল না। কারণ আমরা তার আগে আমরা প্রেসিডেন্টের সাথে আমরা মিটিং করেছিলাম, সেখানে আমাদের প্রেসিডেন্ট আমাদের আশ্বস্ত করেছিল যে 40% সে করে দেবে। সেই জন্য আসলে
আসলে প্রেসিডেন্ট আমাদের কিন্তু দাবি ছিল আসলে 50%, কিন্তু যেহেতু আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সে একটা কথা বলেছে, তার অনারে কিন্তু আমরা আসলে 40%টা মেনে নিয়েছি এবং আমরা বলেছি যে ঠিক আছে আমরা 40%ই আমরা আসলে খুশি, যেহেতু আপনি বলেছেন। তো সেইখানে আসলে 35%টা আসলে আমাদের জন্য একটু হলেও অপ্রত্যাশিত। সেটাই। রানা ভাই, আমরা বরং দেখে আসি আসলে আপনাদের প্লেয়ারদের আসলে কি ধরনের রিয়াকশন ছিল সেই মিটিংটির পরে। আমরা আসলে দর্শকদের সাথে একটু শেয়ার করতে চাই। 15ই অক্টোবর আসলে ফুটবল ফেডারেশনে একটি মিটিং হয়ে গেছে, সেখানে অনেক ধরনের ডিসিশন নেওয়া হয়েছে এবং প্লেয়ারদের চুক্তির টাকা কিন্তু আসলে 40% আগে কথা হলো, পরে কিন্তু সেটি 35%-এর কথা ফুটবল ফেডারেশন এখন আশ্বাস দিচ্ছে। এরপরে আসলে প্লেয়ারদের কি ধরনের রিয়াকশন ছিল আমরা সেটি দেখে আসতে চাই। আবারও শুরু হতে যাচ্ছে নতুন ফুটবল মৌসুম। করোনা বাস্তবতায় নতুন করে ভাবতে হয়েছে ফেডারেশনকে। সেই ধারাবাহিকতায় 19 ডিসেম্বর শুরু হচ্ছে মৌসুম। ফুটবলারদের পারিশ্রমিক জটিলতা নিরসনে কয়েক দফা বৈঠকের পর এসেছে সিদ্ধান্ত। শেষ পর্যন্ত ফুটবলাররা পাচ্ছেন পুরনো মৌসুমের চুক্তির 35% অর্থ। এই পারিশ্রমিক নিয়েও ফুটবলারদের মনে আছে নানান যদি কিন্তু প্রশ্ন। তাদের মতে ফেডারেশন সভাপতির সঙ্গে বৈঠকে 40% পারিশ্রমিকের যে আলোচনা হয়েছিল সেটি পূরণ হয়নি লীগ কমিটির সভা শেষে। প্রেসিডেন্ট বলেছিল যে ক্লাবগুলো 40% দেওয়ার রাজি আছে, আমি রাজি করাবো, তো তোমরা কি বলো, তোমরা কি সব প্লেয়াররা এগ্রি কি না? সেখানে এগ্রি হয়েছিলাম 40% হলে আমাদের জন্য ভালো হয়। আর একটু ভালোভাবে ডিসিশন নেই, আমাদের অন্তত হলেও 40% যেন প্লেয়ারদের জন্য করে দেয় আর কি। ক্লাবগুলোর আছে নানান বক্তব্য। পুরো বিষয়টি নিয়ে আরও বেশ কিছু জটিলতা সামনে আসতে পারে বলে মন্তব্য অনেকের। আবার কেউ কেউ দাবি করেছেন নতুন মৌসুমের পারিশ্রমিকটা দেয়া হোক মাসিক বেতন ভিত্তিতে। সেই নিয়মের বাস্তবায়ন চান তারা। আমরা মাসিক হিসাবে হলে আমাদের জন্য সুবিধা। আমরা কিন্তু বিগ টিম গঠন করতে পারিনি। আমরা কয়েকটা টিম আছে যে আমরা একটা মধ্যবিত্ত টিম আমরা গঠন করি। আমরা চাই যে মাসিক ভিত্তিতে যদি আমরা ওই টাকাটা দিতে পারি প্লেয়ারদের, আমাদের ক্লাবের জন্য ভালো। আমরা এই কয়েকদিনের মধ্যে কি ফরেন প্লেয়ার আনতে পারবো, কি ফেডারেশন আমাদেরকে হেল্প করবে, আসলে এগুলো আমি অবগত না। সেই জন্য আমি অনেক কিছু বলতে পারতেছি না যে এই টোটাল জিনিসটা কি ক্লাব এটা ম্যানেজ করতে পারবে কিনা এই সময়ের মধ্যে। পেশাদার লিগকে ন্যূনতম পেশাদারি জায়গায় আনতে চ্যাম্পিয়নশিপ লিগকে পেশাদারি কাঠামোয় আনার বিকল্প নেই বলে জানান তারা। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রানা ভাই, দেখছিলাম আমরা আপনার কাছে আবার আসবো। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি পার্থ বণিকের কাছে। পার্থ বণিক, নিশ্চয়ই আপনার কাছে এই বিষয় নিয়ে আমরা আরো কিছু জানতে পারবো। পরিসংখ্যান নিয়ে আপনি আছেন আমাদের সঙ্গে, আপনার কাছে আরো কি কি আসলে ডিটেলস আছে আপনার কাছে আমরা জানতে চাই। ধন্যবাদ পিঙ্কি আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম এবং কথা শুনছিলাম আশরাফুল ইসলাম রানা ভাইয়ের কাছ থেকে, যে তিনি কিন্তু বলছিলেন যে এই সর্বশেষ সভার পর থেকে তারা কিছুটা আসলে মনক্ষুণ্ণ, কারণ যেভাবে তাদের পারিশ্রমিকের কথা বলা হয়েছিল চলতি মৌসুম শুরুর আগে, সেই পরিমাণ পারিশ্রমিক তাদেরকে আসলে সেটা তারা পাচ্ছে না। 35%তে তারা খুশি নয়। তো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সালাম ভাই, আপনাকে স্বাগত। আশা করছি ভালো আছেন এবং আপনাকে অভিনন্দন পুনরায় বাফুফের সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হবার জন্য। যেহেতু আপনারা গত পরশুদিন আপনারা ডিক্লেয়ার করেছেন যে ডিসেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপ এবং এর মধ্যে দিয়ে আগামী মৌসুমটা আপনারা আরম্ভ করবেন, তো কর্মব্যস্ততা কীরকম বেড়ে গেল এবং এই করোনার মধ্যে দিন কীভাবে কাটছে আপনার এই নতুন পরিকল্পনা নিয়ে? ধন্যবাদ। আমি মনে করি যে আমাদের খেলোয়াড়দের যে দাবি বা খেলোয়াড়দের যে চাওয়া, সেটা আপনারা শুনেছেন, সেটা হলো যে ফুটবলটাকে মাঠে গড়ানো। যে কারণেই যদিও আমাদের এই স্ট্যান্ডিং কমিটিগুলো এখনো কিন্তু পরিপূর্ণভাবে গঠিত হয় নাই, যদিও প্রথম যে নতুন পর্ষদ তারা দায়িত্ব নেওয়ার পরে বেশ কয়েকটি কমিটি চেয়ারম্যানকে দিয়েই কমিটি গঠিত হয়েছে। আমি যদি খেলোয়াড়দের সাথে বসেছিলাম, আমি বিশ্বাস করি যে খেলোয়াড়রা আমার সাথে একমত হবেন। তারা চাচ্ছেন প্রথমে ফুটবলটাকে মাঠে গড়ানোর জন্য। যেটা চুক্তির কথা বলা হয়েছে, আলোচনা একাধিক হয়েছে। আমি ক্লাবের সাথেও বসেছি, খেলোয়াড়দের সাথে বসেছি ধাপে ধাপে। তবে কোভিড-19কে ভুলে যদি আমরা অন্য চিন্তায়
হবে। এই কারণে যান্ত্রিক ত্রুটির জন্য কিছুটা শুনতে আমাদের সমস্যা হচ্ছে। সালাম মুর্শিদি ভাই, আপনি আমাদের সাথেই থাকুন। আমি একটু দেখে আসি যে সবশেষ সভায় ফুটবল মাঠে ফেরানোকে লক্ষ্য করে আপনারা কী কী সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে গত পরশু দিনকে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু সিদ্ধান্ত এসেছে, যার মাধ্যমে আমরা 15 মার্চ আমরা দেখতে পেয়েছিলাম যে সবশেষ ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফুটবল মাঠে গড়িয়েছিল, এবং এরপর থেকে কিন্তু করোনার জন্য আমরা দেখতে পেয়েছি যে ফুটবল বন্ধ ছিল। এবং আগামী 19 ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে 2020-21 মৌসুম, যেটা গত মৌসুমে আমরা দেখতে পেয়েছি আমাদের যে ফুটবলকে নিয়মিত মাঠে গড়ানোর জন্য যে তাদের কমিটমেন্ট ছিল বাফুফের কমিটির, তারা এবার চেষ্টা করছে যে সেই কমিটমেন্টটাকে ধরে রাখার। 1 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত হবে খেলোয়াড়দের দল বদল, অর্থাৎ দেড় মাস সময় থাকবে দল বদলের জন্য। 3 নম্বর পয়েন্ট সিদ্ধান্তটা এসেছে 2020-21 প্রিমিয়ার লিগ উপলক্ষে সর্বোচ্চ 4 জন বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে, যার মধ্যে ন্যূনতম একজন অবশ্যই এশীয় কোটা খেলোয়াড় হতে হবে। এবং আরও একটি তাৎপর্যপূর্ণ এখানে কথা আছে যে 4 জন বিদেশি কিন্তু মাঠে নামতে পারবে, এবং প্রতিটি দলই 4 জন বিদেশিকে তারা মাঠে নামাতে পারবে। একই সাথে যেটা একটু আগে আশরাফুল ইসলাম রানা ভাই বলছিলেন যে 35% অর্থ চলতি 2020-21 ফুটবল মৌসুমে সংশ্লিষ্ট ক্লাব কর্তৃক সাইনিং মান হিসেবে প্রদান করা হবে। আমরা সালাম মুর্শিদি ভাইয়ের কথা শুনছিলাম, তিনি ব্যাখ্যা দিচ্ছিলেন যে কেন 35% করা হলো, কেন 40% করা হয়নি। বিশেষ করে তিনি বলেছিলেন, আমরা গত সভায় তার কাছ থেকে শুনতে পেরেছি যে বিভিন্ন ক্লাব, সেই ক্লাবগুলো বিভিন্ন ডোনেশনের মাধ্যমে চলে এবং করোনার কারণে তারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই একটা যুক্তিকে দাঁড় করানো হয়েছে। আমরা আশা করছি পরবর্তীতে এই ধরনের আরও যুক্তি বা তার এর পেছনে কী কারণ রয়েছে সেটা আমরা জানতে পারবো। ঠিক একইভাবে 5 নম্বর পয়েন্ট আমরা যদি দেখি যে কোনো ক্লাব কর্তৃক খেলোয়াড় ছাড় করতে চাইলে উক্ত খেলোয়াড়দের নাম আগামী 30 অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট ফেডারেশনকে জানাতে হবে। এবং একই সাথে এবার করোনার জন্য কিন্তু খুব আমাদের রেস্ট্রিকশন রয়েছে, এবং দেখতে পাচ্ছি যে ঢাকার ও আশেপাশে 6টি ভেন্যু তারা বিবেচনা রেখেছে ফুটবল ফেডারেশন, যেখান থেকে কিনা আগামী সভায় তারা 3 থেকে 4টি ভেন্যু চূড়ান্ত করবে। তো মোটামুটি এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আপডেট ছিল এগুলোই, এবং সালাম মুর্শিদি ভাই আমাদের সাথে আছেন, এবং আমরা তার কাছ থেকে শুনতে চাইবো যে এই যে ফুটবলাররা বলছে তাদের 35% নিয়ে তারা সন্তুষ্ট নয়, 40%-এর প্রতিশ্রুতি দিয়ে কেন 35% করা হলো। সালাম মুর্শিদ ভাই আছেন আপনি আমার সাথে, কাইন্ডলি যদি আপনার ব্যাখ্যাটা আমরা আরেকবার শুনতাম। সালাম ভাই, আপনার বাসার ওয়াইফাই সম্ভবত ট্রাবল করছে, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। আমরা মূল স্টুডিওতে চলে যাই, সেখানে পিঙ্কি আছে এবং রয়েছেন আশরাফুল ইসলাম রানা ভাই। আমরা তার কথা শুনতে শুনতে এই প্রবলেম আশা করি সলভ হয়ে যাবে। পিঙ্কি, ধন্যবাদ পার্থ আপনাকে। দেখছিলাম রানা ভাই যেটা নিয়ে আসলে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, সেটা নিয়ে কিন্তু আসলে মুর্শিদি ভাই বললেন যে আপনারা একমত হবেন যে আসলে ফুটবলটা মাঠে ফেরাটা ইম্পর্টেন্ট ছিল। এই বিষয়ে আসলে আপনার একমত কিনা? কারণ পারিশ্রমিকের বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ পারিশ্রমিক আসলে প্রফেশনালিজমের দিক দিয়ে দেখতে গেলে কিন্তু আসলে অনেকের কিন্তু ঘর সংসার চলে এই পারিশ্রমিক দিয়ে, সেখানে যদি এটা কমানো হয় সেক্ষেত্রে অনেক প্লেয়ারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। দেখেন, আসলে আমাদের পারিশ্রমিকের মূল জায়গায় কিন্তু হচ্ছে ক্লাব। আমরা ক্লাব থেকে যে অর্থটা পাই তা দিয়ে কিন্তু আমাদের ফিউচার প্ল্যান বলেন বা আমাদের পরিবার চালানো বলেন, সবকিছু কিন্তু আসলে আমাদের এই ক্লাবের অর্থ দিয়ে কিন্তু আসলে চলে। কিন্তু দেখেন, আপনার লাস্ট যে 7 মাস আমরা কিন্তু খুব বাজে অবস্থা আসলে পার করেছি। কারণ এইখানে শুধু আমরা প্রিমিয়ারের যে প্লেয়ারগুলো আছি তারাই শুধু নয়, এখানে যারা চ্যাম্পিয়নশিপ লিগ খেলে বা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সব স্তরের প্লেয়ারই আছে, তাদের কিন্তু খেলাটা আসলে শুরু হয়নি তখনও। তো তারা আমাদের থেকে কিন্তু তারা অনেক বেশি বাজে অবস্থায় আছে। তো এই বিষয়গুলো অবশ্যই ক্লাব সংগঠকরা জানেন। তবে হ্যাঁ, ক্লাবগুলো আমাদের সাথে কথা বলেছে, সবসময় আমাদের খোঁজ খবর নিয়েছে আসলে কিভাবে চলছি, কি করছি না করছি। তো এইগুলো আসলে দেখেন, আমি মনে করি যে ক্লাব অফিসিয়াল বলেন বা ফেডারেশন অফিসিয়াল সবাই কিন্তু আসলে আমরা একটা পরিবার। তো আমরা একটা পরিবার হয়েই কাজ করতে চাই। আর আমি শুরুতে একটা কথা বলেছি যে আমরা প্লেয়াররা আসলে চাচ্ছি যত দ্রুত যে ফুটবলটা মাঠে ফেরে তত দ্রুতই কিন্তু আসলে আমাদের আয়ের জায়গাটা তৈরি হয়। আমরা কিন্তু টোটালি এখন বেকার। তো আমাদের যদি ফুটবলটা মাঠে আসে, আমরা যদি ক্লাবের সাথে আসলে আবার শুরু করি, তাহলে কিন্তু আমাদের কিছু হলেও কিন্তু এখান থেকে আমরা উপকৃত হব। রানা ভাই, আমরা আবার আলোচনায় ফিরবো, একটা ব্রেক নিয়ে আসি। দর্শক, এই পর্যায়ে নিচে ছোট্ট একটি ব্রেক, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
অলরাইট দর্শক, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু স্পোর্টস স্পেশাল। আমি পিঙ্কি সানো আছি আপনাদের সঙ্গে এবং কথা হচ্ছে কিন্তু ফুটবলের মাঠে ফেরা নিয়ে এই মহামারীর মধ্যে। সেখানে দর্শক আমরা এখন সরাসরি পার্থর কাছে চলে যাচ্ছি, যেখানে আমাদের ভাইস প্রেসিডেন্ট তার সঙ্গে উপস্থিত আছেন সালাম মুর্শিদি। আমরা সরাসরি পার্থ আপনার কাছে যেতে চাই এবং আসলে মুর্শিদি ভাইয়ের সাথে আমরা কানেক্টেড হতে চাই। ধন্যবাদ পিঙ্কি। আসলে আমরা যেটা বিরতির আগে শুনতে পাচ্ছিলাম না টেকনিক্যাল প্রবলেমের জন্য, যে এই যে সালাম ভাই আমাদের সাথে আছেন, আমরা শুনতে পাচ্ছি প্লেয়াররা কিছুটা মনক্ষুণ্ণ, যেহেতু 35% থেকে 40% যে ব্যাপারটা রয়েছে তাদের সাইনিং মানির ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে সালাম ভাই, আপনারা যখন মাঠে ফুটবল ফেরাতে চাচ্ছেন, এই সামান্য যে একটা মানে দুই পক্ষের মধ্যে কিছুটা মনোমালিন্য হচ্ছে বা খেলোয়াড়রা হয়তো খুশি না, এটাকে আপনারা কোনো বাধা হিসেবে দেখছেন কিনা বা কোনো সমস্যা হিসেবে দেখছেন কিনা? এখানে দুটো জিনিস কাজ করছে। একটি হলো যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন পর্ষদ আমরা দায়িত্বভার গ্রহণ করেছি কিন্তু 10 তারিখে। আমরা আমাদের এই পর্ষদ কিন্তু ইমিডিয়েটলি কয়েকটা কমিটির চেয়ারম্যান কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে তারা যাতে আমরা খেলাগুলো দ্রুত শুরু করতে পারি। তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু কমিটি বলেছেন, তার মধ্যে পেশাদার লীগ, ফাইন্যান্স কমিটি, অন্যান্য কমিটি, জেলা কমিটি, মহানগরী লীগ কমিটি এবং ডেভেলপমেন্ট কমিটি, সব বেশ কয়েকটি কমিটি করে দিয়েছেন হয়তো চেয়ারম্যানদেরকে করে। আমি মনে করেছি যে আমার দায়িত্ব হিসাবে আমি, এবং যেহেতু 3টা টার্মে আমি এই পেশাদার লীগটা 12 বছরে 11টা লীগ চলেছে, আমি মনে করি যে আমার কাছে প্রথম দায়িত্বটা মনে হয়েছে যে আমি লিগটা কখন শুরু করব, অর্থাৎ মৌসুমটা কখন শুরু করব সেটি ঘোষণা করা। তাহলে ক্লাবগুলো কিন্তু ইমিডিয়েটলি তারা তাদের প্রিপারেশনে চলে যেতে পারে এবং যার যার খেলোয়াড়, যেহেতু এই মুহূর্তে আমাদের 2019-20 লিগ কিন্তু অ্যাবান্ডন, সেই ক্ষেত্রে আমরা ওই অ্যাবান্ডন লিগের কারণেই কিন্তু আমরা যার প্লেয়ার তার কাছেই থাকবে। তবে এই পারিশ্রমিকের ব্যাপারে, যেহেতু গত অ্যাবান্ডন লিগটা পরিপূর্ণভাবে শেষ হয় নাই, 5টা কিংবা 6টা ম্যাচ খেলেছেন, সেই ক্ষেত্রে যাদের যে কন্ট্রাক্ট ছিল সবাই যে খুব বড় পেমেন্ট পান তাও না। সেই পেমেন্টের মধ্যে তারা কিন্তু যে খেলায় অংশগ্রহণ করেছেন সেটা যদি সব লিগ টুর্নামেন্ট ধরি তাহলে হয়তো 5-10% ম্যাচ খেলেছেন। আসলে আপনারা যখন এই 20-21 মৌসুম ধরছেন তখন আপনি মনে করছেন এই 35% তার চুক্তি না, আগের অসমাপ্ত লিগের চুক্তি টাকাটাও কিন্তু সে পাবে, যেটি পেয়েছেন বাকি টাকাটা সহ এই টাকাটা যোগ হয়ে মাসিক পেশাদারিত্বে কিন্তু একটা জিনিস ইজ কনফার্ম যে আপনাকে অলওয়েজ মাসিক পেমেন্টই কিন্তু হয়ে থাকে। যদিও আমাদের এখানে কালচারটা একটু ভিন্ন, তারপরও আমাদেরকে পেশাদার লিগে পেশাদারিত্বে আসতে হবে এবং মাসিক পেমেন্টটাই করতে হবে। সালাম ভাই, প্লেয়ারদের প্রশ্ন আছে আপনার কাছে, আপনার যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে আমরা তো জানি যে বাংলাদেশের ক্লাবগুলো বলতে গেলে এমনি অনেকটা দুর্নাম রয়েছে, খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিক মতো দেওয়া হয় না, বা আপনিও জানেন যে অনেক ক্লাবই এখন এই করোনার মধ্যে খেলা শুরু করতে চাচ্ছেন না। 35% কি তারা আসলেই দিবেন? মানে ফুটবলাররা কি আসলে 35% পাবেন? এই ব্যাপারে গ্যারান্টি কি আপনারা দিচ্ছেন বা গ্যারান্টি তাদের কাছ থেকে নেওয়ার কোনো ব্যবস্থা করেছেন কিনা? আমি একটা জিনিস বিশ্বাস করি যে অতীতে যদি আমরা না জানা অবস্থায় তারা তাদের পেমেন্ট পেয়ে থাকি, আমরা জানা অবস্থায় এবং সংবাদ মাধ্যম এত স্ট্রং আমাদের, তারা জানা পরে পাবে না এটা বিশ্বাস করতে পারি না। তবে ক্লাবের সীমাবদ্ধতা আছে, সেই কারণেই কিন্তু এটি করা। তবে আমরা চাইবো মাঠে যখনই ফুটবল গড়াবে খেলোয়াড়রা তার আগের ফর্মে খেলতে পারবে, মাঠে ফুটবল আসবে, তখন অনেকেই এই যে 35% প্লাস আগের যে পেমেন্ট গুলো বাকি আছে সেগুলো যোগ করে ভাগ করে তারপরে তারা যে চুক্তির সময় উইন্ডো ডেট ঘোষণা করা হয়েছে, কোন মাঠে কোন টুর্নামেন্ট হবে, কবে হবে, যারা হয়তো ওই পুরনো ক্লাবে থাকতে পারবেন না তাদের জন্য কিন্তু আমরা ব্যবস্থা করেছি। যেমন তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি যে বাই 29th of this month তারা লিস্টটা ফেডারেশনকে দিয়ে দিবে, আমরা সাথে সাথে সেই ক্লাবটাকে অন্য জায়গায় দেওয়ার ব্যবস্থা করব। যদি বাইরের অন্য কোনো ক্লাব যদি তাকে না নেয় তাহলে হি উইল কাম ব্যাক টু দ্য ওল্ড মানে তার আগের জায়গায় চলে আসবে এবং তার সাথে চুক্তিবদ্ধ হয়ে সে পেমেন্টটা পাবে। তবে আমি এইটুকু বলতে পারি, আমি একজন সাবেক খেলোয়াড় এবং বর্তমানে ফুটবল ফেডারেশনের যে দায়িত্ব আমার কাছে এটি 4র্থবারের মতো, আমি মনে করি আমার কাছে প্লেয়ার ক্লাব দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। আজকে যদি ক্লাব যদি তার সক্ষমতায় করে সে কমিটমেন্ট করে পয়সা না দিতে পারে তাহলে অনেক অর্থ বাড়িয়ে সেটারও কিন্তু কোনো অর্থ নাই। আর প্লেয়াররা একবারে টাকা পাবে না, এটা আমি প্লেয়ার হয়ে সেটা চাইতেই পারি না। তবে আমি শুধু এইটুকু বলি, আমার দায়িত্বটা অনেক কঠিন,
আপনারা যারা বলছেন তারা তো অবশ্যই বলতে পারেন, এই দুটো জায়গায়কে এক জায়গায় ম্যাচ করে দেওয়া এটা একটা কঠিন কাজ। তবে সবকিছুর মধ্যেও কোভিড-19 ফুটবলকে মাঠে আনাটাই হলো আমাদের বড় চ্যালেঞ্জ, যেটি সালাম ভাই, অনেক ক্লাবই তো তারা চাইছিলেন না এই পর্যায়ে ফুটবলটা শুরু করতে, তো সেই ক্ষেত্রে তাদেরকে মাঠে আনার জন্য, মাঠমুখী করার জন্য আপনাদের কি চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হচ্ছে এখন? 13টা ক্লাব অংশগ্রহণ করছে, তাদের অনেক সীমাবদ্ধতা আছে। তারা যাতে যেভাবে স্বাভাবিকভাবে যে পেশাদার লিগ খেলা হয় সেই খেলায় যাতে তারা অংশগ্রহণ করতে পারে, সেই ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে বর্তমান বোর্ড আছে তারা অবশ্যই তাদেরকে সার্বিক পরামর্শ সহযোগিতাটা অবশ্যই করবে। আর আমি পার্সোনালি বিলিভ যে যে ক্লাব 13টা ক্লাব অংশগ্রহণ করছে তারা প্রত্যেকেই যথেষ্ট কেপেবল। হয়তো সবগুলোর মাপ মানে শক্তিমত্তা বা তাদের যোগ্যতার মাপে একরকম না, তবে সব ক্লাবই তারা অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু আন্তরিক, এইটুকু আমি নিজে বিশ্বাস করি। এবং খেলোয়াড়রাও আন্তরিক, তারাও খেলতে চায়। তবে সভাপতি সাহেব যেটা বলেছেন, অবশ্যই হেড অফ দ্য ইনস্টিটিউশন ক্যান সে অনেক জিনিস তিনি তার হাতে থাকে এবং তিনি তার যোগ্যতায় সেটা করে থাকেন। আমি পেশাদার লীগ কমিটি হিসাবে ক্লাবগুলোর 25 থেকে বাড়িয়ে 35 আনতে আমার যে অবস্থা হয়েছে সেটা যারা মিটিং এ ছিলেন এবং সাংবাদিক ভাইরা ছিলেন তারা দেখেছেন। তবে আমি এটুকু শুধু প্লেয়ারদের কাছে অনুরোধ করব, আপনারা শুরু করেন, যারাই ভালো করে ম্যাচ খেলবেন দেখবেন আপনারা এই 35 না এটাকে টেনে আরো বাড়িয়ে দিবে। এটা তো ন্যূনতম, আমি বলি না এটা কিন্তু সর্বোচ্চ, আমি বলেছি সর্বনিম্ন 35% আগের পেমেন্টের সাথে দিতে হবে। যারা ভালো খেলবে পারফর্ম করবে, প্লেয়ার তো অলওয়েজ যারা ভালো খেলে তারা বোনাস পায়, বেতন, অন্যান্য জিনিস সবকিছু পায়। সালাম ভাই, শুধু আমারই প্রশ্ন নয়, আমাদের সাথে এখন আশরাফুল ইসলাম রানা ভাই আছেন, তারও কিছু প্রশ্ন আছে আপনার কাছে। রানা ভাইয়ের কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি, পিঙ্কি রয়েছেন ওই স্টুডিওতে। রানা ভাই, প্রশ্নটা করুন আপনার। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আমার চেষ্টা করছি। জি, আমি প্রথমে আসলে ধন্যবাদ দেই মুর্শিদ ভাই আপনাকে, যে আমাদের যে প্লেয়ারগুলো আসলে ক্লাবগুলো যে বাইন্ডিং যে লিস্ট আপনাকে দিবে আর কি 29 অক্টোবরের মধ্যে, যে তাদেরকে আবার আসলে যদি কোনো ক্লাব না নেয় তাদেরকে আবার ফের সেই ক্লাবে আসলে ফেরার একটা সুযোগ করে দিয়েছেন, কারণ এই অপরচুনিটিটা আছে সেই প্লেয়ারের। তো এটা একটা পজিটিভ দিক। তো আসলে আমরা কখনোই কিন্তু আমাদের দাবি দাবার কথা কখনোই বলি নাই। আমরা সবসময় আপনার কাছে, আপনার যে মিটিংটা হয়েছে আমাদের সাথে সেইখানেও কিন্তু বলেছিলাম যে আমরা আসলে ফুটবল আর যারা আছি তারা কিন্তু আমরা আপনাদের সন্তানের মতো, আমরা আপনাদের পরিবারের একজন, এবং আমরাও সেই জিনিসটাই ভাবি। কারণ ক্লাব সংগঠক যারা আছেন বা আপনারা যারা আছেন তারা সবাই আমাদের অভিভাবক। সবাই আসলে আমরা চাই যে ফুটবলটা অবশ্যই দ্রুত মাঠে গড়াক। এবং আপনারা জানেন আমরা আসলে লাস্ট 7টা মাস ধরে খুব বাজে অবস্থার মধ্যে দিন পার করছি। আমরা আসলে ফেডারেশনে যে সমস্ত প্লেয়ার গিয়েছিলাম, আমাদের যারা প্রফেশনাল ফুটবলার 4 থেকে 4,500 তাদের আসলে প্রতিনিধি হয়ে, তো আমাদের আসলে অনেক কথা আসলে বলতে হয়েছে তাদের হয়ে, যেন আসলে সেই সুযোগ সুবিধাটা আসলে আমরা সবাই মিলে পাই। তো আপনার কাছে আসলে বিশেষ অনুরোধ থাকবে, যদি আসলে পুনর্বিবেচনা করার আসলে সুযোগ থাকে, যেহেতু আমাদেরকে প্রেসিডেন্ট আশ্বস্ত করেছিল 40%, সেটা আমি আপনাকে আসলে বলতে চাই, যদি আসলে বিবেচনা করে কোনো ধরনের কোনো সুযোগ থাকে, আমাদের যদি আসলে 40% করা যায়, সেটা আপনার কাছে আমাদের প্রত্যাশা থাকলো। এবং আমরা আসলেই চাই যে আমরা আসলে দ্রুত যেন খেলাটা মাঠে গড়াক, এবং আমরা আসলে খেলতে চাই। আমরা এখন যারা ফুটবলার যারা আসলে খেলার বাইরে আছি, আসলে ফিজিক্যালি আসলে আমরা যদি চিন্তা করি টোটালি আনফিট, আমাদের যে কনফিডেন্স লেভেলটা ছিল সেই জিনিসটা আসলে অনেকটা নিচের দিকে নেমে আসছে। যে ফুটবল যত দ্রুত মাঠে আসবে ততই দ্রুত আমরা আসলে এই জায়গায় কামব্যাক করতে পারবো। আবার সামনে ন্যাশনাল টিমের খেলার কথা গতকালকে রাত্রিতে শুনলাম যে আমাদের সামনের মাসে আমাদের 2টা ফ্রেন্ডলি ম্যাচ আছে নেপালের সাথে, যদিও সময় খুব কম, তবে চ্যালেঞ্জটা নিতে হবে। যদি আসলে লম্বা সময় ট্রেনিংয়ের সুযোগ পেতাম তাহলে হয়তো কনফিডেন্টলি বলতে পারতাম যে আমাদের যে নেপালের সাথে খেলা 2টা ম্যাচ জিততে পারবো। তবে হোপফুলি আমরা যদি সবারই আসলে তার জায়গাতে দায়িত্ব আছে, তো আমাদের জায়গাতে আমরা প্লেয়াররা সেই দায়িত্বটা নিতে চাই, পাশাপাশি আমাদের টিম ওয়ার্ক হিসেবে টিম হয়ে একটা কাজ করতে চাই, চ্যালেঞ্জ দিতে চাই আর কি। সালাম ভাই, আপনার কাছে আসলে রানা ভাই যা বললেন এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। রানার দুটো প্রশ্ন করেছে, একটা হলো যে রেখেছে, একটা বলেছে, এটা অত্যন্ত সুন্দর একটি শব্দ ব্যবহার করেছে, সে দাবি বলে নাই, সে বলেছে এটা আবদার করেছে ক্লাব এবং ফুটবল ফেডারেশনের সভাপতির কাছে এবং আমার কাছে। আমি মনে করি আমি তো যেহেতু পেশাদার লীগের দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসাবে
অনেকে চেয়ারম্যান বলে, আমি মনে করি দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসেবে আমি মনে করি উইন উইন সিচুয়েশনে আমি ক্লাবগুলোকে এই পর্যায়ে আনতে পেরেছি। তবে সভাপতি যেহেতু রানা তোমাদের সাথে বসেছে, আমিও বসেছি, আমি একাধিকবার বসেছি, নির্বাচনেও তোমাদের সাথে কথা হয়েছে অনেক সময়। প্রেসিডেন্ট যদি কথা দিয়ে থাকেন, উনি কিন্তু অলওয়েজ কথাটা কিন্তু রাখতে চেষ্টা করেন। আমি ব্যক্তিগতভাবে তার এই 12 বছরে তার সাথে কাজ করে একটা জিনিস দেখেছি, যেভাবেই হোক সে যদি ক্লাবও নাও দেয়, সে তাহলে একটা যে কোনো সাম আদার ওয়ে, ও একটা ওয়ে বের করে তোমাদের কিন্তু সেই কমিটমেন্টটা রাখার চেষ্টা করবে। আমি তাকে এইভাবে চিনি। আর এইটা নিয়ে তোমাদের ওরিড হওয়ার কিছু নাই। এই 5%-এ এটা তো ন্যূনতম বলেছি আমরা, 35 সবচেয়ে শেষ, এর বাইরেও করতে পারবে। যারা বড় ক্লাব আছে ভালো খেলার জন্য তারা করবে। রানা ন্যাশনাল টিমের ম্যাচের জন্য যেটা বলেছে, আমি বিশ্বাস করি না রানা আমরা এখানে বেশি সময় দিলে, যেহেতু অনেক খেলা ব্যাকলগ অবস্থায় আছে, এফসি ক্লাবের আছে, ন্যাশনাল টিমের আছে, আমি মনে করি এর মধ্যে আমাদের খেলোয়াড়দের তাদের পারফরমেন্স বা তাদের যে ফিটনেস লেভেলটা শুধু খালি কোচের পরে ডিপেন্ড করলে হবে না, ফেডারেশনের উপরে ডিপেন্ড করলে হবে না। এখন প্লেয়ারদেরকেও কিন্তু এক্সট্রা তাদেরকে এন্ডুরেন্স প্র্যাকটিস করে তাদের ফিজিক্যাল ফিটনেসটা এনে আবার তাদেরকে ম্যাচে ফিরে আসতে হবে। এবং আমাদেরকে এই জাতীয় দলের রেজাল্ট ভালো না হওয়ার জন্য আমরা সবসময় ব্লেমড হচ্ছি। এই কারণে তোমরাই হলো বড় শক্তি। আজকে রানা যারা খেলছে, রানার দল যারা খেলছে জাতীয় দলে, এই লাল সবুজ পতাকা জার্সি পরে যারা খেলছে, তারা যদি এই দুটো ম্যাচে একটু ভালো করো, তাহলে এই যে ফুটবল পাগল যারা মানুষ আছে, যারা ফুটবলকে ভালোবাসে, এবং এই আমাদের যারা মিডিয়ার লোক আছে যারা ফুটবলকে বিট করে, তারাও কিন্তু প্রত্যাশা করে একটি ভালো ফলাফল আশা করে জাতীয় দলের। আমি মনে সেই দিকটাও তোমরা দেখবে। আমি মনে করি 1 মাস ফিটনেসের জন্য খুব কম টাইম না। সব দেশেই কিন্তু এখন খেলছে, লিগ জন্য খেলা চলছে, জাতীয় দলের খেলা চলছে, বাছাই পর্বের খেলা চলছে। তাই আমি অনুরোধ করবো রানাকে, আজকে কোনোভাবে আমাকে তোমরা আলাদা ভেবো না। আমি তোমার বংশেরই মানুষ, আমি নিজেও খেলোয়াড় ছিলাম, সংগঠক, এবং আমি ব্যবসায়ী, পরবর্তীতে আমি কিন্তু রাজনীতিবিদ। জি সালাম ভাই, নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। পার্থ, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা বরং ছোট একটা বিরতি নিয়ে আসি। আমরা শুনছিলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্টের কথা। আমরা একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, দর্শক কোথাও যাবে না, উইল বি রাইট ব্যাক। দর্শক বিরতির পর আবার স্বাগত স্পোর্টস স্পেশালে। আজকে কথা বলছি ফুটবল মাঠে ফেরা নিয়ে। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আশরাফুল রানা, এবং শুধু তিনি নন, আমার সঙ্গে কিন্তু যুক্ত আছেন ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শেদী। আমরা নিশ্চয়ই ওনার কাছে ফিরে যাব। তার আগে রানা ভাই, আপনার কাছে আমি ছোট্ট একটা কোয়েশ্চেন রাখতে চাই। এই যে বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু এবার একটা রুলসের পরিবর্তন এসছে, 5 জনের জায়গায় এবার 4 জন করা হয়েছে। এখানেও নিশ্চয়ই আপনাদের কিছু বলার থাকতে পারে। আসলে লোকাল স্ট্রাইকাররা আমাদের দেখতে পারি যে আসলে পরবর্তীতে তারা ন্যাশনাল টিমে গিয়ে খুব একটা ভালো রেজাল্ট করতে পারে না। ফরেন প্লেয়ারদের জন্য অনেক ধরনের কথা, আসলে কন্ট্রোভার্সি এটা নিয়ে আছে। এই বিষয়ে আপনার কি বলার আছে? না, আসলে দেখেন, এফসি কাপে আমাদের ক্লাবগুলো যখন খেলতে যায় তখন কিন্তু আসলে 4 জন ফরেনারই খেলে। তো সেই ক্ষেত্রে এখানে 4 জন ফরেনার খেলবে, এটাই স্বাভাবিক। আর এই চ্যালেঞ্জটা আসলে আমাদের লোকাল প্লেয়ারদের নিতেই হবে। তবে একটা জিনিস আমার কাছে মনে হয় যে স্ট্রাইকিং পজিশনে স্বাভাবিক টিমগুলো আসলে অনেক টাকা দিয়ে টিম করে, তো তারা স্বাভাবিক জিততে চাবে, এইটাই হওয়া উচিত। তবে সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্লাবগুলো কিন্তু 2টা করে স্ট্রাইকার, আসলে বিদেশি স্ট্রাইকার কিন্তু আসলে দেখা যায় খেলায়। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যদি বিদেশি স্ট্রাইকারের সাথে যদি একটা লোকাল স্ট্রাইকার যদি আসলে ওইখানে যদি অ্যাভেলেবেল করা যায়, আমার কাছে মনে হয় তাহলে আমাদের দেশি স্ট্রাইকারদের খেলার সুযোগটা আসলে বাড়বে, তাদের কনফিডেন্টের জায়গাটা আসলে তৈরি হবে। যে ক্ষেত্রে এই প্রভাবগুলো আসলে আমাদের ন্যাশনাল টিমে যখন আমরা খেলতে যাই, ওই স্ট্রাইকারগুলো যখন আপনার ওই সারা সিজনই দেখা যায় সাইড বেঞ্চে বসে থাকে, যখন ন্যাশনাল টিমে আসলে ফার্স্ট 11-এ খেলে তখন ওর কনফিডেন্টের জায়গাটা আসলে থাকে না। সেই ক্ষেত্রে যদি বাড়তিভাবে আসলে চিন্তাটা করা যায়, আমার মনে হয় ভালো হবে। রাইট। পার্থ, আসলে রানা ভাই যেটা বলতে যাচ্ছিলেন যে সবসময় 2টা ফরেন স্ট্রাইকারকে কিন্তু আমাদের লিগগুলোতে খেলানো হয়, সেক্ষেত্রে রানা ভাই যেটা একটা প্রস্তাবনা রাখার কথা বলছেন, একজন ফরেন স্ট্রাইকারের সাথে যদি একজন লোকাল স্ট্রাইকার রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে লাভবান হবে আসলে ন্যাশনাল টিম। সেক্ষেত্রে আমি সরাসরি এই প্রশ্ন আপনার কাছে রেখে আসলে সালাম মুর্শেদীর কাছে যেতে যাচ্ছি। পিঙ্কি, যেটা বলছিলেন আসলে এগুলো ক্লাবগুলোর উপর বাফুফে কতটা
এভাবে কোনো রুলস চাপিয়ে দিতে পারে, সেটা উত্তর সালাম মুর্শিদি ভাই দিবেন। সালাম মুর্শিদি ভাই আছেন। সালাম ভাই, এটা তো ইতিবাচক যে 5 জন থেকে কমিয়ে 4 জন আনা হয়েছে, দেশীয় ফুটবলাররা সুযোগ পাবেন। আপনাদের একটা নির্বাচন ইশতেহার রয়েছে যেখানে 2024 সালের অক্টোবরের মধ্যে আপনারা জাতীয় দলকে 150-র মধ্যে দেখতে চান ফিফা র্যাঙ্কিংয়ে। তো র্যাঙ্কিংয়ে এগোতে হলে গোল করতে হবে, ম্যাচ জিততে হবে, গোল করবে স্ট্রাইকাররা। তো আমাদের স্ট্রাইকার সামনে তুলে আনতে আপনার পক্ষ থেকে ক্লাবগুলোর উপর কোনো নির্দেশনা থাকবে কিনা? আমরা প্রথমত আমি যেটা মনে করি যে আমাদের আমরা এই বছর দায়িত্ব নেওয়ার পরে যে নির্বাচনে চতুর্থবার দায়িত্ব নেওয়ার পরে আমি যেটাকে পরে সবচেয়ে বেশি জোর দিব যে আমাদের মৌসুমের পরে কিন্তু আমরা জোর দিব যে ফুটবল মৌসুমে যে সময় যেটি হওয়ার কথা, যে ইভেন্টটি, সেটি যাতে সম্পূর্ণ করতে পারি, সেটা হবে আমাদের বড় চ্যালেঞ্জ। সেই ব্যাপারে ক্লাবগুলো সহযোগিতা লাগবে। রানা যেটা বলেছেন সেটা কিন্তু অ্যামেচার চিন্তা, কারণ আমিও কিন্তু স্ট্রাইকিং পজিশনে খেলেছি এবং বাংলাদেশে এখনো যে সর্বোচ্চ গোলের রেকর্ড আমারই আছে, 27 গোল এক সিজনে। আমি এটুকু বলতে চাই যে একটা কম্পিটিশন করে একটা প্লেয়ার যখন তার জায়গা করে নিতে পারবে, তার পারফরমেন্স এবং তার উদ্যোগটা আরো বেশি থাকে। কিন্তু কাউকে আপনি জায়গা করে দিবেন এই সুযোগ কিন্তু পেশাদার কায়দায় নাই। পৃথিবীর আজকে যদি আপনি বহির্বিশ্বে ইউরোপিয়ান লিগ গুলো দেখেন তাহলে দেখবেন যে এই সমস্ত লিগে কিন্তু আপনার অনেক বিদেশি প্লেয়ার খেলছে, তাদেরকে স্ট্রাইকার দিয়ে তারা কিন্তু এই যে ইউরোপিয়ান যে সালাম ভাই, আপনাকে দেখতে পাচ্ছেন, একটু যদি পেছন হয়ে বসতেন তাহলে আপনি দেখতে পেতেন। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, যেটা শুনছিলাম, জি যেটা বলছিলেন। আমাদের যেটা মনে করেন যে যারা খেলছেন ইউরোপে, তারা বাছাই পর্ব খেলছে, লিগ খেলছেন, তাদেরকে স্ট্রাইকার নাই, তাদেরকে স্ট্রাইকারে তারা সাইড লাইনে বসে খেলছে না। ইংল্যান্ড টিমে তো অনেক প্লেয়ার সাইড লাইনে বসে, তারা এসে পরে জাতীয় দলে খেলছে। আসলে আমি মনে করি ওটা না, আমাদের প্লেয়ারদেরও কিছু দায়িত্ব রয়ে গেছে। যেমন আমরা যখন খেলেছি, আমরা যে ওদের থেকে ভালো প্লেয়ার ছিলাম তা বলবো না, তবে ক্লাব প্র্যাকটিস করানোর পরে আমাদের যে যে দুর্বল জায়গাগুলো ছিল সেইগুলো নির্ধারণ করার কোনো ব্যবস্থা না থাকলে এখন সেগুলো আছে। আপনার অনেক টিভি মিডিয়া আছে, ক্লাবগুলো কিন্তু রেকর্ড করে খেলাগুলো রাখছে, তারা আন্তর্জাতিক ম্যাচ দেখছে, ইউরোপিয়ান লিগ দেখছে, টিভি খুললে দেখা যায়। আপনার এই মুহূর্তে প্রায় 25-30টি টিভি আছে, তারা খেলাগুলো দেখাতেছে, লাইভ খেলা দেখাচ্ছে। আমি মনে করি কম্পিটিশন করে তার অবস্থান করে নেওয়াটাই মনে করি পারফরমেন্সটা আরো ভালো হওয়ার কথা। কাউকে কারো জায়গায় এই নিয়ে জাতীয় দলের পারফরমেন্স ভালো করবে তা না, জাতীয় দল অবশ্যই ভালো করেছে, রানা ভুল করছে। আসলে আমাদের প্লেয়ারদের ওই গোল করার পজিশনে যে তারা যেন ওই ইনস্ট্যান্ট ওই জায়গাটাতে যে তারা, আমরা কতগুলো ম্যাচ হেরেছি এবং ড্র করেছি, 90 মিনিটসে যে ড্র করেছি, 93 মিনিটসে যে আমরা স্পট কিকে, এই জায়গাগুলো টেকনিক্যাল জায়গাগুলো আমাদের কাজ করা উচিত। ইন্ডিয়ায় যে লাস্ট ম্যাচটি খেলেছে আমি দেখেছি, এই ম্যাচটি অলমোস্ট অ্যাবাউট 75,000 ফুটবল ফ্যান খেলা দেখেছে সল্ট লেকে। সে জায়গায় আমাদের দুর্ভাগ্য, নাহলে এই ম্যাচটা জেতার কথা। এরকম আমাদের অনেক দুর্ভাগ্য আছে। তারপরে আমি রানাকে এইটুকু বলবো, আমি নিজে খেলোয়াড় ছিলাম, আমি স্ট্রাইকার ছিলাম, আমি তোমাকে এইটুকু বলতে চাই যে একটা বিদেশির সাথে যদি তুমি প্র্যাকটিস করে ফাইট করে তোমার জায়গা করতে পারো, তাহলে তোমার পারফরমেন্স এবং নিজেকে পারফরমেন্সটা কিন্তু আরো ভালো হওয়ার কথা। সব পেশাদার লিগ আর ক্লাবগুলোর একটা ব্যাপার আছে, ক্লাব ইনভেস্ট মানি ফর হোয়াট, নট ফর দ্য ডেভেলপমেন্ট অফ ফুটবল। ক্লাব চাবে ভালো ফুটবল দিয়ে খেললে তার একটা সালাম ভাই, ইনভেস্টমেন্ট সময় খুব অল্প, আপনার কাছে একটা শেষ প্রশ্ন জানতে চাচ্ছি যে নেপাল আসছে আগামী মাসে, ক্যাম্প করবেন যেটা বলেছেন, আপনারা নতুন করে ক্যাম্প করবেন, সেই ক্ষেত্রে নেপালে মানে বাংলাদেশের আগমন এবং দুটো প্রীতি ম্যাচ নিয়ে আপনাদের প্রস্তুতি কি পরিকল্পনা আছে? আমি মনে করি যেহেতু আমরা লোকাল লিগটা মৌসুম ঘোষণা করে দিয়েছি, যে ক্ষেত্রে প্লেয়াররা এখন ক্লাবে এসে তাদের ক্যাম্প শুরু করবে। আর জাতীয় দলের ব্যাপারে আমাদের 40 অলরেডি এগ্রিমেন্ট হয়ে আছে, তাদের একবার কিন্তু কোভিড-19 একবার না দুবার করা হয়েছে, আবার করে টেস্ট করে তাদেরকে আমরা হয়তো ক্লাবেই থাকবে, তাদেরকে হয়তো পরবর্তীতে ক্যাম্পে নিয়ে যাবে। আমি মনে করি যে প্র্যাকটিস ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া এখন যে কোনো টিমকে চাইলেই কিন্তু পাবো না। আমরা একটা জিনিস ভুলে গেলে হবে না, কোভিড-19 এই যে প্যান্ডামিক বা আমাদের যে সংক্রমণ, এটা কিন্তু 100 বছরে একবার আমরা আগে শুনেছি, কিন্তু আমরা তো কোনদিন দেখিনি। আজকে পৃথিবী বয় কোথাও কিন্তু কোনো স্বাভাবিক অবস্থা বিরাজ করছে না। তাই আমি মনে করি যে আমাদেরকে ফুটবলটাকে মাঠে নেওয়া, আমাদের প্রস্তুতি সব আছে, আমাদের ফরেন কোচও এসে পড়বে এর মধ্যে, ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো চালু হয়ে যাচ্ছে, আমরা যেটা দেখলাম বাংলাদেশ বিমানও কিন্তু শুরু হয়ে গেছে,
যাওয়া আসা শুরু করছে, লন্ডন ফ্লাইট হচ্ছে, এর মধ্যে অন্যান্য ফ্লাইটও, সিঙ্গাপুরের অন্যান্য ফ্লাইটও যাওয়া আসা শুরু হবে। আমার বিশ্বাস যে আমাদের এই নির্বাচন শেষ হয়েছে, আমাদের দায়িত্ব আরো বেড়েছে এই কারণে যে আমাদের যারা সম্মানিত ডেলিগেট আছে, ক্লাব, ডিস্ট্রিক্ট, ডিভিশন, শিক্ষা প্রতিষ্ঠান, তারা আবারও আমাদের করে রাস্তা রেখে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমি মনে করি আমাদের আরো দায়িত্ব আস্থা রেখেছেন, আমাদের দায়িত্ব আরো বেড়েছে। এবং প্লেয়ারদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে, যে যেন খেলোয়াড়রা তারা তাদের নিজেদের যে প্র্যাকটিসটা করায় তার বাইরেও যেন তার দুর্বল জায়গাগুলো রিকভারি করার জন্য স্পেশালি সেটাই, মানে ব্যক্তিগতভাবেও অনুশীলনটা দরকার সালাম ভাই। সময় স্বল্পতার জন্য আসলে আপনার সাথে আড্ডাটা বড় করতে পারছি না, কিন্তু আরেকদিন অবশ্যই আপনাকে চাই এবং আমরা এই বিষয়ে আরো অনেক তথ্য আপনার কাছ থেকে জানবো। চলে যাচ্ছে মূল স্টুডিওতে, রয়েছে পিঙ্কি। আমার সঙ্গে আছেন আশরাফুল রানা। নিশ্চয়ই শুনছিলেন আপনি যে প্রস্তাবনাটা রেখেছিলেন, সেটা খুব সুন্দর একটি উত্তর কিন্তু আমরা মুর্শিদি ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি। আসলে আশরাফুল রানা, আজকে আমরা আর বেশি সময় নিতে পারছি না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এই পর্যন্ত, আগামী সপ্তাহে আবারও ফিরে আসছি স্পোর্টস স্পেশাল। টিল দেন, গুড নাইট।